আপনার কাছে হেরে যাব। দুজনাই হাসলো। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল, তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঠুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও, আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয় অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে, বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিছু করে নাই অন্তু, কেডা করেছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেডির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেডিরে? আমার বিচার লাগবো না? ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে, বহু দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার না জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু। কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায়। এখন যদি জয়ই দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশে আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজরে এলো। আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপুর হয়েছিল, চিত হয়ে বকল, সেটা ভাঙে অ্যালার্ম ঘড়ি পাল্টা বাজতেই আছে। সমুদ্রের ছেলে ঘড়ি আমার, আমি উঠে গেছি হে, এবার অবজা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙল না। টাকার ঘা কলি যায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজলো, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও শালা তো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞাসা করলো। সেই শালির চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতেছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদরোগ এই। আমার শার্ট দেওয়া হয়নি কেন সুখে? কার বালটা পরব আমি এখন? তোর শার্টের খুব আকাল হইছে। আলমারি খুললে ছোটখাটো একটা শার্টের গোডাউন খুঁজে পাওয়া যাবে বাদর। সব সময় তোর শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে, অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা স্বরই এলো। তো এটা বের করে দাও সেই গোটাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে। উঠতে দেরি হয়ে গেছে। আমার শার্ট বার্নের রঙ করতেছিস আর আধা ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করলো, তরু, আহারে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও। ভালোই হলো, আমার একটা শার্ট বের করে দে, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটা ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে ওলট পালট করে, আবার শুরু থেকে গুছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করলো, আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো, সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে।
একবার শার্ট ধোয়া হয়েছিল না সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কিনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাব সম্পন্ন বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে, তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল, নির্বাচন কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়ে গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলছে আধা ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞাসা করলো, ভাই আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকে ডেকেছে? কবির দ্রুত ঘাড় ঘুরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছেন কেন? সম্পত্তির ভাগ লিখে দিবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির। না মানে আপনারা কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোরা, এই গেছো? বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরলো। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠলো ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিংটা ঘুরালো গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে, ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ও পাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চললো মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিচ্ছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেলে নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড বিশেকের মধ্যেই ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো ট্রাকটাকে একবার। এখনো হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকলো, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ঘোরালো কবিরকে প্রশ্ন করলো। ট্র্যাকটা কার জিনিস কবির? ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলা সদর দরজা দিয়ে ঢুকতে একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তাও নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা। তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না। তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন। হামজার পাশে বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়ি ফিরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে। আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেয়ারা বানাইছিস ওরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্ত থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন, শরীর ভালো না আপনার? ভালো। ভাত তুলে দিলেন। শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস? কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন?
আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। আবার থানায়? মাইয়া মরলো তো মরলো, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাছারি না ঘুরে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়া বাবার কাজ। কাজ করছে সে, থানায় গেলেই তো আর গ্রেপ্তার হয়ে যাবে না। আর গ্রেপ্তার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো। রিমি, রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শসা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যে প্রেশার হাই হয়ে যায় এই বয়সে, তবুও কোনো কিছুতে মান্নি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও। সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে? তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। কোয়েল পাখি কাঁদছে বড় ভাই। তুলি সামলাবে, তুই খা। রিমি, তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবেনি। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রঙে পুরু চামড়ার হৃষ্টদেহী পুরুষটিকে দেখলো চেয়ে ক্ষণকাল রিমি। কোনোদিনও ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি? তুমি আছো তো করতে। বিয়ে করার একটু ফায়দা হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের উপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরো দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলা এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবরমশাই কল ধরছে না, তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা ভ্রু কুচকে তাকালো। পুচকে মানুষ খুব বুঝতে শিখেছো এবারের ছেলেকে। এবারই ও বাড়ি কি? ছোট থেকে এসব দেখে বড় হয়েছি, না বুঝলেও বুঝতে হয়েছে কে কি করেছে, কখন কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তা আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন তুমি ছাড়াও? হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল, হাতের দিকে তাকালো। যেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি। আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্তা বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেরছা উক্তি শুনতে ভালো লাগছিল না। হামজার গম্ভীর হলো। তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না তো, দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো হামজা। বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো। রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন?
আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে? তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞাসা করলো, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেওয়ালে ঠেস লাগলে এভাবে হাত কাটে না। ভ্রু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পিটাতে গেলে এভাবে হাত কাটে, সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই। পেটানো? নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কয়দিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বারের পদবি, আমি হব তার ঘরণী। আব্বু বলতো রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেললো, আরো শক্ত করে কোলে চেপে শুয়ে বলল, কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসলো রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধা শোয়া হয়ে বসে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাসবশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা, তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্লামেন্টের মেম্বার না, আপনার বউ। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠে হেলান দিয়ে বসলো। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না কি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আসি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢকঢক করে গিলছে কে? আমার নাম জয়, ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতে এক হাঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকলো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো, তাড়াতাড়ি বাড়িয়ে। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘন্টা খানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, হয়তো থাপড়ে তার আমি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওর খারাপ হওয়ার পিছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো করে একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিট ওপিট। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীনচেতা ছেলে, ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে, রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যে অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসলো। আম্মা উঠেছে, রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরি পানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও সে সবার নাম নেয় না। আব্বুর কাছে গত রাতে জিজ্ঞাসা করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে।
তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা জোপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পিছনে খুব ক্ষিপ্ত গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনাই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা রেখেছে যে হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি, বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসাবে চরম ধূর্ত চলন সম্পন্ন। তাহলে মানুষ হিসাবে কেমন, এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তুকে আব্বুকে জিজ্ঞাসা করলো। এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে, তাই তো? আমজাদ সাহেব হাসলেন। তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে। প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে করতো তো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি হাসানকে। মেয়রের ভাই ফারুক হাসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখে রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সে। তার নাম খারাপ করার জন্য আছে একজন যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণনীয় রয়েছে যেটা আকর্ষণীয়। দায়িত্ব জ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এতদূর উড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান, সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সে টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পরে একপাশে একটু ভিতরে গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহু দূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু। আরমিন? ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখলো খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা থেকে ভয় পাও দেখছি সিস্টার। স্যাহ, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনারের সংজ্ঞা শেখাও, আর একদিন ভয়ে কুকুরে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় পাকা করে দেখলো অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপলো। ঠকসটিয়ার, উফ পেইন। কবির কানে কানে বলল, ভাই হৃৎপিণ্ড বামে থাকে। আমারটা বিশাল বড় হয়ে শালা, ডানে বামে ছড়াই সিটে একাকার। চুপ থাক। কবির কপাল ঠুকলো। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেললো চট করে জয়। জানো আমি সিংহ বা বাঘ নই, খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভবিষ্যতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো স্যাঁচারামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবো তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে, বুঝতে পারিস?
অন্তুর বুকটা কাঁপলো। জয়ের মুখে নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গিয়েছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় একেবারেও। জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গিয়েছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে এক টানে তোর নাকটা খুলে ছিঁড়ে ফেলি শালি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিল ওইদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গিয়েছিলাম, কি করবেন? ফাঁসি দেবেন? অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না? কেমন করে যেন হেসে ফেলল জয়। সে তা দিব কেন? জিজ্ঞেস করছি কেন গিয়েছিলি? রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক, বেজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গিয়েছিলাম। ভিকটিমের বাড়ি? এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের ওপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। ইনভেস্টিগেশনে নেমেছে তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্যি হলে কি করবে? কিছুই করার নেই। নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, আরে ধরো তো না, আছে তো সৃষ্টিকর্তা না? অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশে ধরে অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়েও বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছো আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়, তামাটে ইট রঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চারার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ রিস্ট লেটের বদলে একটা রূপালী বালা, ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত। অথচ জয়ের আজও মুগ্ধ হবার মতো চেহারা এবং গড়নে। অন্তুর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমায়? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? তুমি এসেছো আমায় খুলতে, আমি গেলাম না আমার রঙ্গ দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা নয় ভুলে যেতাম। তুমি কাল গিয়েছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না। বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য। দেখতে গিয়েছিলাম মাত্র। এই জন্যই মানুষে কয় মাগি মানুষের নাই 12 হাত কাপড় কাঁচা। বোঝে না বাল ছিঁড়তে যায় ডাব গাছের ছাল। রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? গলার আওয়াজ উঁচু যেন না হয় খেয়াল রেখো। এই মাঠে কবর দিয়ে দেবো একদম। আরমিন তুমি বলো, তুমি কি চাও? আমার বিপরীতে খেলতে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়ল। অন্তু পড়ার টেবিলে বসলো। পড়ায় মনোযোগ পাচ্ছিল না। নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝলো অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞাসা করলো, পড়ালেখার কি খবর তোমার? ভালোই। বসুন আপনি। বসলো মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কিন্তু আসলে অতটা খারাপ নই। জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? একটু হাসলো মার্জিয়া। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি। সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি আমি বিয়ের শাদীর কথা। মনের মতো পেলে বিয়ে করে নিব। আপনি এত টেনশন করবেন না ভাবি।
মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। কিরকম চাও তুমি যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিছ পিছ চলবে? এইরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনো দিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সব সময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে, দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছে এ বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিওরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে রিরি করে উঠল সে। মরিনি এই নিয়ে আফসোস তোমার, আবার ব্যথা? জি না, আফসোস নেই, ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি। শান্ত হন, রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এইটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে নিয়ে সমস্যাটা কি? দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়িতে যে অবস্থা, তার ভেতরে জান দিয়ে পড়ালেখা করা, এইটাই সহ্য হয় না। অন্তু ঘাড় নাড়ল, সে বুঝেছে। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ওই বাড়ি থেকে। দিনকাল ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে, চারিদিক সংকটময় সংকীর্ণ হয়ে উঠছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ, শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝে যেন যত তেজ নিহত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামত করছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করা, দুটো দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার, এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরও কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এইটুকুতে হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সবকিছুতেই স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে, সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলে ভেতরে ভেঙে চুরে আসে, মাথায় ভয়াবহ চাপ পড়ে, প্যানিক এসে জড়ো হয়, আতঙ্কগ্রস্ত হয়ে পুরে ভেতরে নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়, তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কচুরিপানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম, অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকুরির সুবাদে ঢাকা থাকেন। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের উপর ডাহুক পাখিরা হাঁটে, দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না, তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিকে সে ফাঁদ পাতার পরিকল্পনার্থ পাখিগুলোকে ধরার জন্য মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিনও অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছা করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তুর নিজের ভাবনার উপর। ঘুরে ফিরে এই খেঁচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতে, কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সেই অবস্থায় বাড়ি না করলেই নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি। অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করত, অন্তু সেটুকুও করেনি কোনোদিনও। ছোটবেলা থেকে আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন।
একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গা সংকট হলো। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদ আসল মিলে এখন জানের উপর উঠেছে। অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটাই জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। আমজাদ সাহেব এখানে বসতি গেড়েছে। দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামে জায়গা বিক্রির বায়না নামার টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারেরা ঘাড়ের উপর উঠে আছে, সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটি ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবেন না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না। তাছাড়া ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমি যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন, বাকিটা আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব। বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকুনি দেবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকু দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোরজার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে দিচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন মিয়ে যান পাওনাদারদের সম্মুখে। মেজো চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেক তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টক গিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয়। এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠছে। সেই জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক। বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলছেন বসে। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয়ে যে ওই লোক, দূরে থাকিস কেন? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকলো। আব্বু আসরের নামাজ শেষে জায়নামাজে তসবিহ গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বাসাতেই মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞাসা করল, শরীর ভালো তোমার? আছে ভালোই, আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা। এক থুতনি চাপদারিতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উকি দিচ্ছে। গভীর চোখ, পুরু ঠোঁটের বিশাল দেহি মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? ব্যথা পাওয়ার কথা মনে পড়েছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙ্গুল বোলালো। বাড়িতে কি হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসলো। সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছো? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হেসে ফেললো আরো খানিকটা। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক। তোমাকে ঘোল খাওয়ানোর কোনো ব্যাপার নাকি আমার কাছে? বিয়ে শাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু, কাকে বিয়ে করব? ভাবির আনা ছেলেকে নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালে। তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু, সোজা ভাষায় বলে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে সে রেখা বরাবর যতটা এগোবি, রেখাতে চক্রকারে ঘুরে সে প্রথম বিন্দুটা ঠিক নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল ততটা নিকটে আসে। কষ্ট যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকুই কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা যাবি, সুযোগ পাওয়া যাবে। দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে।
কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। 50 মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। সুখ কি আব্বু? সুখ কেবল এক কল্পিত তত্ত্ব, দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগফলটাই সুখ। আর কেউ দুনিয়ায় শতভাগই দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারে দিতে পারতেন না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে না খুব। আমার লাগছে না। আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তের জমিটা। অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সে ঋণ পরিশোধ করার দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না কি পেয়েছে, সেটা দেখার আমি কে? যতটুকু যুক্তিযুক্ত তা। যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণের খরচ করার টাকার ঋণ, তার বাপের কাছে পাওয়া জমির পয়সা কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে তো ভালো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তারা খুব চলবে। তখন ঠিক ওই জায়গায় বিক্রি করে চলতে হয় তাকে। এটা আমার কর্তব্যের খেলাপি না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবারও বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের ওপর সে শখ আমি রাখতে পারি না। সে যদি তার মা আর তোকে দেখবে। অন্তু হাসলো। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক। মানুষটা ব্যাপক, অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না। তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল? মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞাসা করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর এলো হ্যাঁ, সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া, অভিজাত 90 দশকের নায়কদের মতোই। আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে? আবার হাসলো অন্তু। এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে একজোড়া। দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে। কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশের জায়গাটা রেখে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে। প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা রান্না শেষ করলো, পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল,
শ্বশুরাব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসছি। সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞাসা করলেন। জয় উঠছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাঁচ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল, মুখ কুঁচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনে আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি গোঁফ বেড়েছে লোকটা, নিজের যত্নে গাফিলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি। আমার আর মেয়রের বউ হওয়া হলো না রে। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতা লোভী বউ। আমার লোভ নেই তোমার, আছে আমার নেতাগিরির লোভ। আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর উপর, অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরলো হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি, আব্বু জেলার চেয়ারম্যান। তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবিও। এই আশাতেই প্রতিটা বেলা গুনেছি। নয়তো সেদিন আপনাকেই কেন, কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স হয়েছে, চাচা রিটায়ার্ড নিয়েছে নিজ থেকে। কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার নেতাবাবু। তোমাকে সবসময় শাড়ি পরতে বলছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজা টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে, যেহেতু ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, না ডেকে আগেই আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির ওপর, সেখানে ঝুলছে সেটা। হাতঘড়ি এখনো হাতে, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো, আলগোছে হাতঘড়িটা খুললো, পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে, পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো, পেলো বেডসাইড টেবিলের একপাশে বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া, শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়। 1 কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন, শালার হ্যাং আউট কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর। সবসময় আদেশ ধমক ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ ছোট জয়ের, হামজার খালার মেয়ে তরু। জয় সেই হিসেবে তরুর খালা ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞাসা করে, মুখ থুবড়ে আসিস কেন? জামাই মেরেছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে, একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিনও ভুল করে বসেনি জয়, ভুল আবার আগে ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা। ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখলো না, বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলে দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি? এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। কি আশ্চর্য আশা তোর, তুই বললি আর জয় তা মেনে চলে গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলেছিস। এখন তাড়ামো না করে যা তো জয়, রুম থেকে, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতো এমনি ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে চেঁচার মতো তো পড়ে থাকে না তারা।
বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো তোর বাপের বাড়ির সম্পত্তি ফেলে এসে মামার বাড়িতে পড়ে আছিস ছ্যাঁচড়ার মতো। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করি রে? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরে তোর বাপের ওই ছোট লোক মার্কা ভাঙ্গা বাড়িতে এসে পড়ে আসিস। তোর বাপ মা এমনি পীর ভোজে কেন সিস্টার? আমি মরলে কোন বানে গা কারোর প্রতি? একটা লাথি মারি তোর ঘাড়ের ওপর। তার আগে বের হ আমার রুম থেকে। মেজাজ এমনিতেই ভালো নেই। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো কালটি করছিস মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে নিয়ে বলে তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে তোর সাথে যাবে না। তোর মতো খারাপ সাথে আমি সেই বাড়িতে কিভাবে যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলো, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আরো চিন্তা করবে। সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপরে। সাহেব জানে? হামজা ভাই জানে অল্প কিছু। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করলো তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়লো তুলি। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল। কি চাইতেছিস তুই এখন? এই থামা, প্যান প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর কাউকেও শুনতে আসি নাই, ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ, বোঝা যাচ্ছে দেহের রং ফর্সা হবার ফলে আরো বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বিচ্ছে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছে নাও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে না। তবু সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। সীমান্ত নাম্বারটা দে। না দরকার নেই, আমি কথা বলে নেব। তুই শান্ত হ, মিটিয়ে নিব আমি। আচ্ছা আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে। হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজে। তুলি নম্বর বলল। ফোনে তুলল নাম্বারটা। জয় উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পাইনি, পরে খেয়ে নেব। তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবি না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে না টেবিলে পাই তোকে। হামজার জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের উপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তার হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন চাচি? ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবার কাট কইরা দিব, সকলেই পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকালে। কয়েকজনটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগুতে দুটো ছেলে হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলে কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে তোরবা হামজা? এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি, এসব শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পিছনে যাও, আমি এখানে বসবো। আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা? তুই বড় হবি না এই জীবনে? চান্স নেই বুড়ো, কথা না বলে পেছনে যাও, রোদে গা পড়ে যাচ্ছে আমার। গাড়ি চলছে মেন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞাসা করলো, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? কার জানি চুলকানি উঠেছে মনে হয় আমায় নিয়ে, একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়। এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। অসম্ভব, ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। শুয়োরের বাচ্চা, মায়ের খাবি। বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজ ডুবছি।
আমার আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়, চোখ বুজে জিজ্ঞাসা করলো, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগায় জিহবা ঘুরিয়ে হেসে মাথা ঘোরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুদা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করছো না কেন? কবির জিহবা কামড়ালো। লজ্জাশরম কোন হকারের কাছে বেঁচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 তলায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? উফ, লাইফটাকে এখনো শেষ করার আছে। এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয়, আমার বিশ্বাস হয় না। কবির হো হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাঁচ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে। মারার আরো বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তোর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাজ নামা, শ্বাস আটকে মরে যাবে। ধোয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সব থেকে বেশি আমার। এবার মেয়ের পদ আমার কনফার্ম। তোমরা পাশের জানলা খোলো পাল। কবিরকে বলল। এসি অফ কর। কবির আচমকাই ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। হাসি মুখে যখন বলছি শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার শাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের ওপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না, লোকের কতটা সন্দেহ আমাদের উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটা হবে না জানি যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বসে আমাকে, রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নই। মূলত যে জমিজমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পরে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে। কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি, যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটালো। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মার প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময় এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই কাজ চলছে, দ্রুত কথা সেরে নিই। আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছে না। তা কিসের ভিত্তিতে বলছেন? সেদিন জয়কে দেখেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়?
মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসলো নিঃশব্দে। তার তালোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফে সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির ধমকে। মুস্তাকিন আবারও বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না, অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন। গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসলো। আমাদের আগে আপনি দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।